আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। এবার কিয়েভে প্রতিশোধমূলক হামলা চালালো রাশিয়া। এরপর জানিয়ে দেব ডেনমার্কে কোরআন পড়ানোর ঘটনায় মুসলিম দেশগুলোতে বিক্ষোভ। এদিকে একদিনে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় ট্যাঙ্ক ধ্বংসের দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দেব মণিপুরের পর এবার অসংখ্য মেঘালয় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলা। এবং জানিয়ে দেব সিরিয়ার পাশে থাকবে ইরান, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে বলছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত 20। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবার কিয়েভে প্রতিশোধমূলক হামলা চালালো রাশিয়া। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রতিশোধমূলক হামলা চালালো রাশিয়ায়। স্থানীয় সময় সোমবার রাতে আকাশপথে এই হামলা হয়। রাশিয়ার রাজধানী মস্কো ইউক্রেনের ড্রোন হামলার পর প্রতিশোধমূলক এই হামলা চালালো রাশিয়া। কিয়েভে রুশ হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে দেওয়া পোস্টে জানান, হামলা প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ হামলায় হতাহত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। এর আগে সোমবার সকালে মস্কোয় ড্রোন হামলা চালানো হয়। হামলায় অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, তবে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ হামলার পর রাশিয়ার পক্ষ থেকে বলা হয় মস্কো ক্রিমিয়াকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন পাঠিয়েছে। দুটি ড্রোন মস্কোয় আঘাত এনেছে। এ হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে, সূত্র রয়টার্স। ডেনমার্কে কোরআন পড়ানোর ঘটনায় মুসলিম দেশগুলোতে বিক্ষোভ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে সোমবার ড্যানিশ প্যাট্রিয়ট নামে একটি গোষ্ঠীর কোরআন পড়ানোর ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ইরাক ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। শুক্রবার কঠোর ডানপন্থী এই গোষ্ঠী ফেসবুকে এমন আরেকটি ঘটনার ড্রাইভিং লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করে। এই ঘটনার পর প্রায় 1000 বিক্ষোভকারী বাগদাদের ডেনমার্ক দূতাবাসের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। সুইডেনের রাজধানী স্টকহোমে পরিকল্পিতভাবে একটি কোরআন পড়ানোর ঘটনার পর গত সপ্তাহে বাগদাদে সুইডেনের দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারী জনতা। সে সময় তারা দূতাবাসের দেওয়াল বেয়ে ভবনের ভেতরে প্রবেশ করে এবং আগুন দেয়। 1 মাসের মধ্যে দ্বিতীয়বার কোরআন পড়ানোর ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ করে তারা। ডেনমার্কে সোমবার ঘটনায় দুজন ইসলাম বিরোধী বিক্ষোভকারী ইরানি পতাকা ও কোরআনকে পদদলিত করে এবং একটি টিনের ফয়েল ট্রেতে করে আগুন ধরিয়ে দেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে এ ধরনের ঘটনা চরমপন্থা এবং ঘৃণার ভাইরাস ছড়ায়, যা বিভিন্ন সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানকে হুমকির মুখে ফেলে। মুসলিম বিশ্বাস মতে কোরআন হচ্ছে সৃষ্টিকর্তার বাণী এবং ইচ্ছাকৃতভাবে এর কোনো ক্ষতি করা বা একে অসম্মান করাকে তারা মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করে। ডেনমার্কের রাজধানীতে কোরআনের অতি সাম্প্রতিক এই পবিত্রতা হানির প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ ধরনের কর্মকাণ্ড অনুমোদন করার জন্য বিক্ষোভকারীরা সবাই ডেনমার্ক ও সুইডেনের প্রতি ক্ষোভ জানিয়েছেন। একদিনে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় ট্যাঙ্ক ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনে মাত্র 24 ঘন্টায় প্রতিপক্ষের 35টি ট্যাঙ্ক ধ্বংস করেছে রাশিয়া। শনিবার থেকে রোববার মাত্র 24 ঘন্টার মধ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীর 35টি ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ বাহিনী। এই ট্যাঙ্কগুলোর মধ্যে 15টি জার্মানির লেপার্ড এবং যুক্তরাষ্ট্রের তৈরি 20টি ব্র্যাডলি ট্যাঙ্ক রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার সেন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন। পুতিন বলেছেন এটি একদিনে ইউক্রেনীয় বাহিনীর সর্বোচ্চ ট্যাঙ্ক ধ্বংসের রেকর্ড। লুকাশেঙ্কোকে পুতিন বলেন, ইউক্রেনীয় বাহিনীর এখন আর নিজেদের কোনো অস্ত্রশস্ত্র নেই। সহায়তার অস্ত্র দিয়েই তারা খুব যুদ্ধ করেছে। আমি যতদূর জানি এর আগে কখনো আমরা একদিনে শত্রুপক্ষের এতগুলো ট্যাঙ্ক ধ্বংস করতে পারিনি। পুতিন আরো বলেন, পশ্চিমা দেশগুলোর দেওয়া কাউন্টার অফেন্সিভ সিস্টেম বাস্তবে ইউক্রেনীয় বাহিনীর কোনো কাজে আসেনি, বরং এই সিস্টেমের ওপর অতি নির্ভরতার কারণে জুনের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন 26,000 ইউক্রেনীয় সেনা। সেই সঙ্গে পুতিন মন্তব্য করেন, বিদেশি যেসব স্বেচ্ছাসেবী সেনা ইউক্রেনের পক্ষে যুদ্ধে নেমে মারা গেছেন তাদের মৃত্যুর কারণ মূলত নির্বুদ্ধিতা। প্রসঙ্গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় ইউক্রেনের জাপোরিজিয়া প্রদেশে ইউক্রেনীয় বাহিনীর সমরাস্ত্র সজ্জিত 4টি ব্র্যাডলি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। তার ঠিক
একদিন পর পুতিনের এই বক্তব্য প্রকাশিত হলো। উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে এ পর্যন্ত যত ট্যাঙ্ক ও সাঁজোয়া যান দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, সেগুলোর 20%-এরও বেশি ইতিমধ্যে ধ্বংস করেছে রুশ সেনারা। মণিপুরের পর এবার অশান্ত মেঘালয়, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলা। মণিপুরের পর এবার অশান্তি ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল আরেক রাজ্য মেঘালয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দপ্তর ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় অন্তত 5 নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তোরাকে রাজ্যের শীতকালীন রাজধানী করতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে গারো পাহাড়ের কয়েকটি গোষ্ঠী। সোমবার যার রূপ নেয় সহিংসতায়, ঘটনার সময় তোরায় নিজ রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছিলেন কনরাড সাংমা। মণিপুর ইস্যুতে ভারত জুড়েই চলছে উত্তেজনা। এরই মধ্যে সোমবার অশান্ত হয়ে ওঠে মেঘালয়। আকস্মিক মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দপ্তর ঘেরাও করে হামলা চালায় একদল আন্দোলনকারী। তাকে দপ্তরের ভেতরে আটকে রাখা হয়। এ ঘটনায় কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হন। তাদের দপ্তরের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, তোরাকে রাজ্যের শীতকালীন রাজধানী করতে আন্দোলন করছে গারো পাহাড়ের কয়েকটি গোষ্ঠী। কয়েকদিন ধরে নাগরিক সমাজের একটি সংগঠন অনশন করে চলেছে। তবে সোমবার সন্ধ্যা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী দপ্তর লক্ষ্য করে এক দল বিক্ষোভকারী পাথর ছুটতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়, এদিন প্রতিবাদকারীদের সঙ্গে ভবনের ভেতরে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। অনশন বন্ধ করলে আগামী মাসে তাদের দাবি দাওয়া নিয়ে রাজধানী শিলং এ আলোচনা করা হবে বলে জানান তিনি। দীর্ঘ 3 ঘন্টার ওই বৈঠকের মধ্যেই হামলার ঘটনা ঘটে। এক পুলিশ কর্মকর্তা বলেন, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা একটি বৈঠকে বসেছিলেন। পরে সেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়ে বৈঠকের ভবন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ ধরে তার দপ্তরে আটকে ছিলেন। এছাড়া বেশ কয়েকজন জখম হয়েছেন, সূত্র এনডিটিভি। সিরিয়ার পাশে থাকবে ইরান, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে বলছে ইরান। সন্ত্রাস বিরোধী যুদ্ধে অব্যাহতভাবে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান বলেছে, যে কোনো মূল্যে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি সম্পর্কে এক ব্রিফিংয়ে ইরানের এ অবস্থান তুলে ধরে বিশ্ব সংস্থাটিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় সিরিয়ার সরকার ও জনগণ যে সংগ্রাম করছে তার প্রতি অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে তেহরান। ইরাভানি আরো বলেন, আমরা সিরিয়ার পুনর্গঠন দেশটির ঐক্য ও অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের এই সিনিয়র কূটনৈতিক সিরিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের একতরফা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটির পুনর্গঠন অবকাঠামো নির্মাণ এবং মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের যে প্রচেষ্টা চলছে, পশ্চিমা নিষেধাজ্ঞায় তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি